এই সরকার দায়িত্বে আসার পরও কয়েকটা মবের ঘটনা ঘটেছে, কিন্তু একটা তো খুবই মর্মান্তিক, একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এর দায় সরকারের, আমি মনে করি সরকার ইন এ সেন্স, সরকার যেহেতু এই জিনিসগুলো ঠেকানোর দায়িত্বে আছে, সরকারের এগুলো ঠেকাতে পারা উচিত ছিল, এবং এই ব্যর্থতা সরকারের ঠিক হয়নি। এখন পর্যন্ত নিষিদ্ধের ব্যাপারে যে সিদ্ধান্তটা আছে, যেহেতু সন্ত্রাস দমন আইন যে 2009, যেটা সংশোধনীর মাধ্যমে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছিল, মানে বাতিল করা যাবে না ব্যাপারটা কোনোভাবে এরকম না, কিন্তু এটা একটা চুক্তি কিন্তু একটা লিগ্যাল ডকুমেন্ট, যেটা একটা রাষ্ট্রকে, একটা সরকারকে মেনে চলতে হয়। গণভোটের ব্যালটে গতে 30টা বিষয় উল্লেখ করা আছে, কয়েকটা উল্লেখ করে বলছে এরকম 30টা বিষয় সবাই একমত হয়েছে। তো বিএনপি তো 30টা বিষয় একমত হয়েছে, আর কখতে আছে 3টা জিনিস, বিএনপি 3টা জিনিস একমত হয় নাই, তো বিএনপিকে ভোট দেবে না? আর বিএনপি তার জায়গা থেকে এটা মনে করেছে, এবং এটা মনে করা যৌক্তিক, যে আমি যেহেতু সবসময় বলে এসেছি এই জিনিসগুলো তো আমার নোট অফ ডিসেন্ট আছে, তাহলে আমি এটা না মানলেও সমস্যা নেই। এখন বিএনপি তাই বলছে। নতুন বাংলাদেশে আমন্ত্রণ দর্শক আপনাদেরকে। আজকের আলোচনায় আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরব যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এর প্রভাবের ফলে মূল্যস্ফীতি এবং দৈনন্দিন ব্যয়ের যে চাপ তা জনজীবনে বাড়ছে, সঙ্গে বাজার ব্যবস্থাপনা, পরিবহন খরচ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সবকিছুই চাপের মধ্যে। অর্থনৈতিক দিক থেকে ব্যাংক ঋণ, রাজস্ব ঘাটতি এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়েও রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য দেখা যাচ্ছে। আলোচনায় রয়েছে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও। অন্যদিকে রাজনৈতিক সংস্কার, সুশাসন এবং সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়েও নানা আলোচনা এবং বিশ্লেষণা রয়েছে। আর এই সব প্রেক্ষাপটে সরকারের নীতি, চ্যালেঞ্জ এবং বাস্তবায়ন কৌশল কতটা কার্যকর, সে বিষয়গুলো নিয়েই আজকে আমরা খোলামেলা আলোচনা করব। দর্শক, নতুন বাংলাদেশে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে আছেন ডক্টর জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, এবং এই বিষয়গুলো নিয়েই তার সঙ্গে আমরা কথা বলবো। আমন্ত্রণ আপনাকে। ব্যস্ত সময়ে আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। শুরুতেই আসলে জানতে চাইব, নতুন দায়িত্ব, কেমন আছেন? রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষকতা রেখে এই যে সরকারের যে নতুন দায়িত্ব, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগার কারণটা বলা উচিত, সেটা হচ্ছে আমি একটা দায়িত্ব পেয়েছি। কেউ কেউ হয়তো একটা পজিশন দেখেন, এইসব পজিশনের কিছু কথ্য ভাষায় যদি বলি গ্ল্যামার আছে, কিছু সুযোগ সুবিধা আছে, কারো কারো কাছে ওইটা প্রধান হয়ে ওঠে। আমার কাছে ওটা আসলে খুব বড় ব্যাপার না, কিন্তু এই দায়িত্বটা উপভোগ করছি মূলত কিছু কাজ করার সুযোগ তৈরি হচ্ছে এই জন্য। ইনফ্যাক্ট এই দায়িত্বে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার কাছে এটাই প্রধান বিবেচনা ছিল। আমি ইনফ্যাক্ট, আপনি একটা মিনিস্ট্রির কথা বললেন, এর বাইরে আমি আরেকটা মিনিস্ট্রিতেও কাজ করছি, সংস্কৃতি মন্ত্রণালয়, এবং আমি প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজারও। সো আমি আরও কিছু মিনিস্ট্রির সাথেও কাজ করছি, তার দেয়া কিছু দায়িত্ব পালন করার ক্ষেত্রে কাজ করতে পছন্দ করছি, এবং একটা ইম্প্যাক্ট এক্ষুনি চলে এসছে তা না, সরকারের বয়স খুব বেশি দিন হয়নি, কিন্তু সময়ের সাথে আমি আশা করি আমার কাজ সেটার ইম্প্যাক্ট তৈরি হবে, সেটা দেখতে ভালো লাগবে। আমি এখন পর্যন্ত এই কারণে সন্তুষ্ট বোধ করছি। ধন্যবাদ আপনাকে। সরাসরি আলোচনায় যেতে চাই এবারে। আপনি কিছুদিন আগে বলেছিলেন দেশে জ্বালানি তেলের মজুতের কোনো সংকট নেই, মূলত প্যানিক বাইং এবং অনিশ্চয়তার কারণে, অতিরিক্ত তেল কেনার কারণে, ব্যবসায়ীদের অবৈধ মজুদের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং তারপর পরেই বাড়ছে। এর আগে আপনি বলেছিলেন জ্বালানি তেল বাড়ার সম্ভাবনা নেই, তার কিছুদিন পরেই আমরা দেখলাম সংযোজন করা হলো, দাম বাড়ানো হলো। এখন কিছু মানুষকে সাধারণত কিছুটা কষ্ট করতে হবে, আপনি বলেছেন প্রত্যেকটা মানুষ কষ্ট করছে। বাস্তবতা আসলে নিম্ন আয়ের মানুষের কষ্টটা বেশি কিনা, একজন সাধারণ মানুষের আয়ের যে পরিস্থিতি, সেই পরিধি নিয়ে সরকার আসলে ভাবছে কিনা, মানে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে কিনা এই সার্বিক পরিস্থিতি? একদম তাই। আমি একটা জিনিস দাবি করি, বাংলাদেশের ইতিহাসে প্রান্তিক এবং দরিদ্র মানুষের জন্য চিন্তা করেছে, পরিকল্পনা করেছে এই সরকারের কাছাকাছি আর কোনো সরকার ছিল না। অতিশয়োক্তি মনে হতে পারে, কমেন্ট অনেকে লিখবেন যে আমি সরকারে গিয়ে সরকারের এগুলো বলবই, আমি প্রমাণ করছি। ধরুন ফ্যামিলি কার্ড, তখন তো এইসব ক্রাইসিসের কথা সামনে ছিল না। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের কথা, ফার্মার্স কার্ডের কথা বলেছে। ফলে গরিব মানুষের পাশে যাওয়া, সেই যে চেষ্টা, এই যে আগামী বাজেটে 40 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর আগে যেটা হয়েছিল আমরা জানি, ওটা পাইলট ছিল, এর জন্য 13-14 হাজার কোটি টাকা খরচ হবে। এই যে গরিব বা দরিদ্র মানুষের কাছে, যে মানুষের যারা ভালনারেবল, তাদের পাশে দাঁড়ানোর প্রবণতা তো অনেক আগেই ছিল। সেই সরকারটাই এখন যখন আরও সংকট তৈরি হলো, এবং আমি আপনার সাথে একমত, জিনিসপত্রের দাম বাড়লে সেটা আমরা কেউ কারো একটা সংখ্যক মানুষের কাছে চাপ তুলনামূলকভাবে কম হয়। আবারও বলছি, চাপ সবারই হয়।
কিন্তু কেউ কেউ এটা উইথস্ট্যান্ড করতে পারেন, কেউ কেউ পারেন না। বিশেষ করে এখানে সবচেয়ে বেশি সংকটে পড়েন নিম্ন আয়ের ফিক্সড ইনকাম। না, একটু পার্থক্য আছে। নিম্ন আয়ের মানুষ যিনি ফিক্সড ইনকাম করেন না, ধরুন একজন ভ্যানে সবজি বিক্রি করেন, তিনি এতটা প্রবলেমে পড়েন না, কারণ মূল্যস্ফীতির কারণে তিনি তার পণ্যের দাম বাড়িয়ে দিতে পারেন। সংকট হয় হচ্ছে ফিক্সড ইনকাম পিপল, যিনি কোনো একটা ছোট চাকরি করেন, সেই চাকরির বেতনটা তো বাড়েনি, ফলে যেটা করতে হয় তার কনজাম্পশন কমাতে হয়। এই কনজাম্পশন মানে ইভেন খাবারে চলে যায়। আমরা এমন তথ্য জানি, আমরা অনেক দিন থেকে, আমি ব্যক্তিগতভাবে এগুলো ফলো করার চেষ্টা করছিলাম, যে মা সপ্তাহে 1 দিন 2 দিন মাছ মাংস দিতে চাইতেন বাচ্চাকে, সেটা পারছেন না। গোটা ডিম দিতেন অন্তত, সেটা হাফ করে ফেলতে হচ্ছে। সো এই গ্রুপটার জন্য নিশ্চিতভাবে সরকার কাজ করছে, এবং সেটার জন্য যেটা করতে পারি আমরা, যে সাবসিডাইজ যে প্রাইসে অন্তত কিছু এসেনশিয়াল কমোডিটিস দেয়া, খাদ্যপণ্য দেয়া, সেগুলো অনেক বাড়বে। আপনি এটা নিশ্চিতভাবে দেখবেন। আমি আবারও বলছি যে সরকারটা এসব সংকটের আগেই দেশের সব মানুষকে, সব নারীকে, সব পরিবারে, 4 কোটি পরিবার 5 বছরের মধ্যে তাদেরকে 2,500 টাকা মাসে ক্যাশ দিতে চেয়েছে। সেই সরকারটা এই সংকটে দরিদ্র মানুষের কথা ভাববেই। জি, 4 কোটি পরিবারকে 2,500 কোটি টাকা ক্যাশ দিতে চাইছে সরকার। কিন্তু সেই সাথে আমরা দেখছি আবার এই 52 দিনেই, অর্থাৎ সরকারের 52 দিনে 44,500 কোটি টাকা ব্যাংক থেকে ঋণও নেওয়া হলো। এই ঋণ কিভাবে সমন্বয় করা হবে, কিভাবে দেয়া হবে, সেই প্রভাব আবার সাধারণ মানুষের উপর পড়বে কিনা? পড়বে না। ঋণ রাষ্ট্রের থাকে, এটাই নিয়ম। মানে আমরা প্রত্যেকটা রাষ্ট্রের ঋণ আছে। দেখার ব্যাপার হচ্ছে জিডিপির তুলনায় ঋণের পার্সেন্টেজ কত। জি, আমাদের পার্সেন্টেজ এখনো 2/3 মতো বা তার নিচে আছে। সো আমরা, কিন্তু এই ঋণ ইতিমধ্যে পূর্বের অর্থ বছরের যে নির্ধারিত ঋণ, তার লক্ষ্যমাত্রা কিন্তু ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে যায়ও। আমি একটা সংবাদ এই প্রশ্নটা উঠেছিল, আমি ঠিক যে জবাবটা দিয়েছি সেটা হচ্ছে এই রকম। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে রাষ্ট্র বাজেট ব্যক্তির মতো করে না। সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে আসলে ঘাটতি বাজেট করে না। ব্যক্তি তার আয় অনুযায়ী ব্যয় করে, রাষ্ট্র তার ব্যয় অনুযায়ী আয় করে। সে আগে ব্যয় ঠিক করে, তারপর সে আয়ের মধ্যে রাজস্ব আমার কি আসবে না আসবে, ফলে একটা ঘাটতি হয়। ঘাটতিটা সে ঋণ নিয়ে পূরণ করার চেষ্টা করে। এটা একমত আমরা। এটার একটা হিসাবও আছে যে জিডিপির 5%-এর বেশি ঘাটতি বাজেটও হওয়া উচিত না। ওর মধ্যে যদি থাকি, ইটস সেফ। নাম্বার 2 হচ্ছে, যেটা সবচেয়ে জরুরি কথা, বাজেট ঋণ দিয়ে সরকার চালানো হচ্ছে, বাজেট চলছে, কিন্তু সে টাকাটা চুরি হচ্ছে। একটা রাষ্ট্রের জনগণের কাছে যে কমিটমেন্ট এই সরকারের ছিল, সেটা হচ্ছে আমরা যদি ঋণ নেইও, সেই ঋণটা আদতে আমরা তার কল্যাণে ব্যবহার করব। যেমন ধরুন, আমরা জনগণের জন্য নানান কল্যাণকর কর্মসূচি, আমরা হেলথ কার্ডের দিকেও যাচ্ছি, সেখানেও মানুষ সুবিধা পাবে। সেই সুবিধা জনগণ যদি দেখে রাষ্ট্র ঋণ করছে, কিন্তু সেটা ফিরে আসছে তার সুবিধা হিসেবে, আমি আশা করি তখন আর সমস্যা হবে না। আগের সংকটটা কি ছিল? ঋণ হচ্ছে দেশি বিদেশি ঋণ, কিন্তু সেই টাকাটা চুরি হচ্ছে। একটা প্রজেক্ট হচ্ছে বিদেশি ঋণ নিয়ে, কিন্তু আমরা দেখছি এই আলাপগুলো আমরা প্রচুর করেছি, কয়েক গুণ বেশি খরচ করে টাকা লুটপাট হয়েছে। তো আমরা এটা আমাদের সরকারের পক্ষ থেকে বলতে চাই, ঋণ আসলে হবে, ঋণ বাড়বে, কিন্তু আমরা চেষ্টা করবো এটা কমিয়ে রাখার জন্য। আপনাকে মনে রাখতে হবে, আওয়ামী লীগের শেষ সময়, তত্ত্বাবধায়ক মানে ইন্টারিমের সময়, দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় ছিল। খুব সম্ভাবনা ছিল এই নির্বাচনের পর মানুষের, ইনভেস্টরদের বিশেষ করে, আস্থা ফিরে আসবে এবং অনেক ভালো ইনভেস্টমেন্ট হবে। কিন্তু এই সংকটের কারণে সেটাও তো বিপদে পড়ে গেল। তো সরকারকে চলতে হবে, সরকারের কাজ করতে হবে, সেটার জন্য ঋণের পরিমাণ কিছুটা বাড়তেও পারে। কিন্তু এই সংকট কেটে গেলে আপনি দেখবেন এটা এই পরিমাণ লাগবে না, কারণ সরকার যখন প্রচুর ব্যবসা হবে তখন রাজস্ব বাড়বে, এবং সরকার রাজস্বর রেশিও বাড়ানোর জন্য চেষ্টা করছে। তো সংকট এরকম থাকবে বলে আমি পরিষ্কার। ফ্যামিলি কার্ড, তারপর হচ্ছে কৃষক কার্ড, একই সাথে বললেন স্বাস্থ্যের জন্য আলাদা করে কার্ড বানানো হচ্ছে, হেলথ কার্ড, এই সকল টাকা কোথা থেকে আসবে, কোত্থেকে দিবে সরকার এই টাকাগুলো? সরকার দুভাবে টাকা পায়। একটা হচ্ছে জনগণের কাছ থেকে দুভাবে ট্যাক্স নেয়। একটা হচ্ছে সে ইনডিরেক্ট ট্যাক্স, যেটা বড় পার্সেন্টেজ ভ্যাটের নামে আসতে পারে, এটা আমদানি শুল্কের নামে আসে, এরকম আসে। আর একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সম্পদ কর ইত্যাদি ইত্যাদি। সম্পদ কর আমাদের যদিও খুব সিগনিফিক্যান্ট না, এটা একটা। আর বাকিটা যদি কম আসে, আমরা অনেক সময় গ্র্যান্ট পাই, আমরা বিদেশি লোন পাই, আমরা দেশি লোন নেব, এগুলো করব। একটা কথা মনে রাখতে হবে একটু, যেহেতু এই আলাপটা আসলোই, মানে আমরা মনে করছি জনগণের হাতে টাকা দিয়ে দিচ্ছি, এই টাকা দিয়েই আমাকে লোন টোন করে ফেলে ক্ষতি হচ্ছে না। ফ্রি মানি, এই টাকাটা ফ্রি দিয়ে দিচ্ছি আমরা, তাই তো? সারা পৃথিবীতে ইউনিভার্সাল বেসিক ইনকাম বলে একটা কনসেপ্টের কথা প্রচুর আলোচিত হয়। এটা বহু পুরনো কাল থেকে এটা হচ্ছে।
আপনি যদি মানুষের হাতে টাকা দিয়ে দেন, আমরা তো একদম গরিব প্রান্তিক মানুষের হাতে টাকা দিচ্ছি, এই 2,500 টাকা মুহূর্তে উবে যাবে। মানে উনি বাজারে যাবেন, উনি বাজারে গিয়ে টাকাটা খরচ করে ফেলবেন যে কোনো ধরনের প্রয়োজন। এই খরচের মাধ্যমে যে 13,000 কোটি টাকা আগামী বাজেটে প্রতি মাসে মানুষের হাতে যাবে, মানে টোটাল 13,000 কোটি টাকা বাজেটে লাগবে, প্রতি মাসে 1,000 কোটি টাকার বেশি মানুষের হাতে যাবে। এই যে গেল, এই টাকাটা মুহূর্তে বাজারে চলে যায়। যখন বাজারে বিক্রি, মানে আপনি কিছু টাকা নিয়ে যান কিছু কিনতে, ওটা চাহিদা তৈরি হয়। ওই চাহিদা তৈরি কিন্তু অর্থনীতিকে ট্রিগার করে, অর্থনীতি গ্রো করে, নতুন নতুন ইনভেস্টমেন্ট হয়, ব্যবসা আবার তৈরি হয়, এবং সেই যখন ইনভেস্টমেন্ট হয়, ব্যবসা হয়, তখন কিন্তু এমপ্লয়মেন্টও জেনারেট করে। সো আমি এভাবেই দেখার জন্য বলছি যে আমরা মনে করছি আমি ভর্তুকি দিয়ে বা আমরা কিছু মানুষের কাছ থেকে মানে ব্যাংক লোন নিয়ে বা এইভাবে করে আমরা কেন মানুষকে টাকা দিচ্ছি। এই টাকাটা আসলে অর্থনীতিকে আরো বেশি চাঙ্গা করারও একটা গুরুত্বপূর্ণ কৌশল, এটা স্বীকৃত। জি, তাহলে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে টাকা ছাপালো। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের এখন যে অবস্থা, এত টাকা ছাপিয়ে এখন আবার বাজারে সেই টাকা দিয়ে মূল্যস্ফীতির উপর এটা আলাদা করে চাপ পড়বে না? পড়বে, এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার পথও আছে। মানে অর্থনীতিতে এই জিনিসগুলো আছে। আপনি কোনো প্রয়োজন যখন হয়, আপনার যখন এক্সট্রা টাকা প্রয়োজন, আপনি এটা করতে পারেন। আবার আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ব্যাংকের পলিসি ইন্টারেস্ট যে রেট আছে, সেটা সে বাড়িয়ে কমিয়ে সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও করতে পারে। সুতরাং সব কিছুই সম্ভব। এটা ডিপেন্ড করে আপনি কোন সময় কোন জিনিসটাকে প্রায়োরিটি দেবেন। প্রভাব পড়তেই পারে। ইভেন ব্যাংকিং সেক্টর থেকেও যখন লোন নেওয়া হয়, সেটা ইনফ্লেশনের উপরে চাপ তো আছেই, বেসরকারি বিনিয়োগের উপরে প্রভাব আছে। এগুলো প্রত্যেকটাই, আমি আবারও বলছি, আপনি পলিসি ডিসিশন নিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বাংলাদেশের সামনে, সরকারের সামনে মূলত 3টি চ্যালেঞ্জ আছে। একটি হচ্ছে বৈশ্বিক যে অর্থনৈতিক অবস্থা, সেটা আরেকটি হচ্ছে রাজনৈতিক অবস্থা, আর পুরো বাংলাদেশের সার্বিক যে চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়ে এই 3 চ্যালেঞ্জকে সমন্বয় করতে সরকার কি কি পদক্ষেপ নিল, যদি ছোট করে একটু আমাদেরকে বলতেন। দৃশ্যমান কি কি পদক্ষেপ নিল সরকার, প্রস্তুত কিনা? প্রস্তুতি খুব ভালো আমাদের তো শুরুতে ছিল না, কারণ এটা আনএক্সপেক্টেড। এটা এত বড় স্কেলের একটা কনফ্লিক্ট হবে। ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের আগের বছর 12 দিনের একটা কনফ্লিক্ট বা যুদ্ধ হয়েছিল, 12 ডে ওয়ার বলে। এক ধরনের স্টেজড নাটকের মতো ছিল, ম্যাসিভ কিছু ছিল না, কিন্তু সেটা এই লেভেলের ম্যাসিভ হবে এই প্রস্তুতি আসলে কারোই ছিল না। কারো যদি থেকে থাকতো, তাহলে পৃথিবীর প্রতিটা দেশ, বিশেষ করে এশিয়ার দেশগুলো, কারণ স্ট্রেইট অফ হরমুজ দিয়ে গ্লোবাল 25% অয়েল এবং গ্যাস আসে, কিন্তু এশিয়ার ক্ষেত্রে এই পার্সেন্টেজ 70 to 80%। জাপান, কোরিয়ার মতো এত বড় ইকোনমি মারাত্মক চাপে পড়ে গেছে, ধুঁকছে। কেন? তার মানে এই প্রস্তুতি এতদিন ধরে চলবে, এটা আসলে কারোই মাথায় ছিল না। কি করার আছে? চেষ্টা করা যায়, আমরা অল্টারনেটিভ সোর্স থেকে কিভাবে জ্বালানি আনা যায়। আপনারা খেয়াল করেছেন রাশিয়া থেকে আরও বেশি ইম্পোর্ট বাড়ানোর জন্য আমেরিকা যেহেতু ছাড় দিচ্ছে, আমরাও ছাড় চেয়েছি। তাদের ক্রুড আমরা না পারলেও সেটা অন্য কোনো দেশে সেটাকে রিফাইন করে আনার সুযোগ আছে। অন্যান্য দেশ থেকে আমরা এই চেষ্টাগুলো করছি, চেষ্টাগুলো করব, অন্য দেশও করবে। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, যেহেতু 25% অফ অয়েল বা গ্যাস আমাদের তো এই যে এখন লোডশেডিংয়ের কি হচ্ছে, আমাদের এলএনজি ইম্পোর্ট ডিসরাপ্টেড হয়েছে। এটা আসলে খুব রাতারাতি আপনি সমাধান করে ফেলতে পারবেন না, কারণ এই সংকটে আমার ঘাটতি হয়নি শুধু, আরো অনেক দেশের ঘাটতি হয়েছে। এই ঘাটতির কারণে আমরা চেষ্টা করতে পারি, বা আমাদের যাবতীয় ব্যবস্থাপনার মূল টার্গেট হচ্ছে সংকট যতটা কমানো যায়। আমি জানি সরকারের জায়গায় এই কথাগুলো বলা ঠিক না। আমি যখন বলেছিলাম একটা প্রেস ব্রিফিংয়ে যে সবাইকে কিছু না কিছু ক্ষতি নিতে হবে, খুবই রিপারকাশন হয়েছে, কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারতাম যে আমরা এমন সব ব্যবস্থা নিচ্ছি, কারো কিছু আসবে যাবে না, সব আমরা ম্যানেজ করে ফেলবো, মানে অমনিপটেন্ট আমাদের একজন প্রাইম মিনিস্টার আছে, সব করে ফেলবেন, বলা যায়, কিন্তু এটা মিথ্যা কথা। সেজন্যই বলছি আমরা যাবতীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি যাতে ক্ষতি যত কম রাখা যায় এবং এই সময়টা কাটিয়ে দেওয়া যায়। ক্ষতির কথা বললেন তো, লোডশেডিং এর কথাও আসলো। লোডশেডিং, শহরের মানুষের কাছে লোডশেডিং এখনো পর্যন্ত সেভাবে ধরা দেয়নি। পরিস্থিতি এরকম চলতে থাকলে হয়তো লোডশেডিং আরো লম্বা একটা পরিস্থিতিতে আমরা পড়বো, কিন্তু গ্রামে 14, 15, 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। আপনারা কৃষক কার্ড দিচ্ছেন, কিন্তু কৃষকের জন্য সেচের ব্যবস্থা আর থাকছে না। কৃষক তো কৃষকই থাকবে না, এই কৃষক তো কিছুদিন পরে সে অটোরিকশা চালাবে ঢাকায়। সেই ব্যাপারটা কিভাবে দেখছেন? খুব কঠিন। যেমন ধরুন, অনেকে শহরে যখন লোডশেডিং কম হচ্ছে এটাকে রিলেট করার চেষ্টা করছেন, শহরে যেহেতু ক্ষমতাবান শক্তিশালী মানুষরা থাকেন সেজন্য এখানে লোডশেডিং কম হয়। কিন্তু আপনি যদি অর্থনৈতিকভাবে দেখেন তাহলে দেখবেন শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি, অনেক বেশি। ফলে প্রাথমিক যুক্তিতে এখানে লোডশেডিং কম হওয়াটা অর্থনৈতিক কারণে, আই রিপিট, কম হওয়াই উচিত এরকম মনে হবে। কিন্তু আপনি যেটা বলেন উইচ ইজ ভেরি রাইট, বিশেষ করে সেচের সময়টাতে শুধু বিদ্যুৎ তো না, যেখানে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না, ঠিক আছে আমি
ডিজেল দিয়ে সেচ পাম্প চালাবো, সেটারও এক ধরনের সংকট আসলে আছে। আই অ্যাগ্রি উইথ দ্যাট। সেই কারণে দেখবেন গত কিছুদিন আগে আমাদের জ্বালানি মন্ত্রী এটা ঘোষণা করেছেন, শহরেও লোডশেডিং হবে এবং শহরে লোডশেডিং হচ্ছে আস্তে আস্তে। আমাদের এই সংকট সবাইকে ভাগ করে নিতে হবে, কিন্তু তারপরও হয়তো শহরের লোডশেডিং তুলনামূলকভাবে কম হবে। আই রিপিট, কারণ হলো এখানে ম্যানেজমেন্টটা, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডটা তুলনামূলকভাবে অনেক বেশি। এখানে যদি লোডশেডিং অনেক বেশি হতে থাকে, অনেক জেনারেটরস আছে, তারা প্রচুর, তখন আবার তেলের চাহিদা ওভাবে তৈরি হয়ে যাবে। সেই তেলের চাহিদা আমরা দেখেছি যে তেলের চাহিদা এমনিতেই কৃত্রিম একটা চাহিদা তৈরি হয়ে আছে, সেটার সাথে যদি যুক্ত হয় এটা ম্যানেজ করাটা। এটা বারবার বলা হচ্ছে তেলের চাহিদা কৃত্রিম, প্যানিক বাইং অথবা মজুতকারীরা মজুত করে রাখছে। সরকারের ভূমিকাটা তাহলে কি? সরকার কিভাবে এগুলাকে ব্যবস্থা নিচ্ছে, নাকি ব্যর্থ হচ্ছে সরকার? প্যানিক বাইং সেটা আসলে সাধারণ মানুষকে বোঝাতে কি ব্যর্থ হচ্ছে, নাকি যারা মজুতদার তাদেরকে সরকার আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে? মানে কমিউনিকেশন গ্যাপটা আসলে কোথায়? কমিউনিকেশন গ্যাপ খুব আছে বলে আমার তাও মনে হয় না। আপনি যখন ভয় পেতে থাকেন, মানে সবসময় যে সবাই ব্যবসা করতে চাইছেন তা না। আমি ব্যক্তিগতভাবে এইরকম তথ্য পেয়েছি, একটা অফিসে 12 জন বাইক রাইডার আছেন, তাদের 10 জন 50-60 লিটার করে তেল জমিয়েছেন। এটা উনি ব্যবসা করার জন্য না, মানে ওনাদের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে গেছে, কোনো একদিন যদি তেল নাই পাই আসা যাওয়া করবো কিভাবে। এক্স্যাক্টলি। সো এই কাজটাও প্রচুর হচ্ছে। এখন এগুলো ঠেকানো, আপনি কি এখন কারো বাসায় তেল পাওয়া গেছে বলে আপনি ঘরে ঘরে অভিযান পরিচালনা করতে পারেন? উত্তর হচ্ছে ওইভাবে না। বেশ কিছু বলে অভিযান পরিচালিত হয়েছে, 5.5 থেকে 6 লাখ লিটার তেল অলরেডি পাওয়া গেছে, কিন্তু এর বাইরে এখন এটা কতদিন মানে লেংদি হবে আমরা নিশ্চিত নই। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে ফুয়েলের জন্য একটা অ্যাপ চালু হয়েছে। এটাও মানে ওই যে বারবার বলছি, এটা তো হঠাৎ করে হয়েছে, আবার হলে দেখবেন এই রকম সংকট আর হবে না। কিন্তু এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটার মাধ্যমে আমরা ট্রেস করতে পারবো কোন বাইক বা কোন গাড়ি কি পরিমাণ তেল নিচ্ছে। আপাতত বাইকে এটা করা হচ্ছে, তাহলে দেখা যাবে সংকট কমে যাবে। এবং আমি এটুকু জানাতে চাই, আমি অন্তত আজকে আমি প্রতিদিন যখন রাস্তায় বেরোই, আমি খুব মনোযোগ দিয়ে যানবাহনের লাইন দেখি। বিশেষ করে আমার অফিস, যেখানে মানে প্রধানমন্ত্রীর কার্যালয় আমার অফিস, ওখানে একটা পেট্রোল পাম্প আছে এবং এটার ভিড় ঢাকার সবচেয়ে বেশি ভিড় যেগুলোতে হয় তার মধ্যে একটা। আমি গত কয়েকদিন থেকে দেখছি, বিশেষ করে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ার পর ভিড় অনেক কমে গেছে, বিশেষ করে বাইকের ভিড় কমে গেছে। সো আমরা আশা করি সংকট কমে আসবে। জি, আমরা একটা বিরতি যেতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো। দর্শক, সরাসরি সম্প্রচারিত হচ্ছি আমাদের এই আয়োজন নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, নিউজ 24 পেজ থেকে, চাইলে সেখানে প্রশ্ন রাখতে পারেন। একটা ছোট্ট বিরতির পর ফিরছি আবার আলোচনায়। আরও একবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আমাদের আজকের অতিথি ডক্টর জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী পলিসি এবং স্ট্র্যাটেজি, তথ্য সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আজকে আমরা আলোচনা করছি, আলোচনার বিষয় হচ্ছে এই সময়ের রাজনীতি। কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে। জাহিদুর রহমান, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে বিএনপির উচিত সংস্কার, জুলাই সনদ নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে মুখোমুখি সংঘাতে না জড়ানো, সংযম প্রদর্শন এবং আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে রায় করা মামলাগুলো পর্যালোচনা করা। এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কি? সংস্কার নিয়ে কথা বলি, মানে বিএনপি কি কোনো মুখোমুখি অবস্থানে বা সংঘাতে যাচ্ছে? সরকার কি যাচ্ছে? খেয়াল করি আমরা, এইরকম একটা পরিস্থিতি হতে পারে। আপনার এই শোতে আমি ধারণা করে বলেছি, কারণ এই কথাগুলো সবগুলো টিভি শোতে বলেছি, ইলেকশনের আগে অনেকবার এসেছি এখানেও। ইলেকশনের পর যে ধরনের একটা পরিস্থিতি হতে পারে, অ্যাপারেন্টলি সংঘাতময়, আমি মনে করি না এই সংঘাতটা খুব ক্রাইসিস গ্রুপ যেভাবে বলছে এরকম কিছু হবে, কিন্তু এটা ইনএভিটেবল ছিল। জুলাই জাতীয় সনদ যেভাবে পাস হয়েছে সেভাবেই গণভোটে যাবার কথা ছিল, কিন্তু সেটা ওভাবে যায়নি। ওখানে একটা চালাকি করা হয়েছে, কম বলা হয় চালাকি বললে, ধূর্ততা, কানিং একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটার মাধ্যমে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এমন কিছু চাপিয়ে দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েছে বলার চেষ্টা হয়েছে। ফলে যেটা হবার তাই ছিল, তাই হয়েছে। বিএনপি প্রথম থেকেই বলেছে এই জিনিসগুলো আমি আসলে মানি না। এখানে একটা কথা বলে রাখা জরুরি, অনেকবার বলেছি, বিএনপির না মানা বিষয় নিয়ে আপনি ডিবেট করতে পারেন, যে বিএনপি যে বলছে আমি মানি না, যেভাবে সে আপার হাউস তৈরি করা চায়, যেভাবে সে কমিশনগুলো গঠন করা চায়, সেটা আপনি দ্বিমত করতে পারেন যে বিএনপি সঠিক বলছে না, এটা চাইতে এটা বেটার হতে পারে। কিন্তু বিএনপি তো বলেছে আমি এটা মানি না, সে নোট অফ ডিসেন্ট দিয়েছে, প্রচুর সমালোচিত হয়েছে। জি, গণভোটের ব্যাপারে একই কথা। গণভোটে আপনি কি করলেন এরপর? ট্রিকটা করলেন ওখানে গিয়ে। কথা ছিল গণভোট, আচ্ছা একটু যেহেতু কথাটা উঠলো একটু বলি। বলা হয় বিএনপি নিজে গণভোট চেয়েছে, কথাটা ভুল না। আমরা জনাব সালাউদ্দিন আহমেদকে জিনিসটা ক্ল্যারিফিকেশন দিতে দেখেছি সংসদে। তিনি জানিয়েছেন যখন গণভোটের কথা হয়েছে তখন বলা হয়েছিল যে জুলাই জাতীয় সনদ গণভোটে যাবে, বলা হবে যে জুলাই জাতীয় সনদ আপনি মানেন কি মানেন না। আচ্ছা, কেন গণভোটে যাওয়ার আলাপ এনেছিল? যেহেতু এখানে রাজনৈতিক দলগুলো মিলে কথা বলেছে। আচ্ছা, জুলাই জাতীয় সনদ যদি পুরোপুরি যেত তাহলে কি হতো?
যার যার নোট অফ ডিসেন্ট অনুযায়ী সে সংস্কার করবে। কিন্তু আপনি চালাকি করলেন কি, দুটো জিনিস বাইরে নিয়ে আসলেন, মানে যেগুলো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল। আপার হাউস ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে লিখে দিলেন, আবার কমিশনগুলো তৈরি হবে জুলাই জাতীয় সনদ যেভাবে বলা হয়েছে, বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা পর্যায়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু আপনি করলেন কি, এগুলোকে বাইরে নিয়ে এসে এগুলোতেও হা ভোট পড়েছে বলে প্রচার করতে শুরু করলেন। সেই কারণেই গণভোটটা একটা ট্রিকের ব্যাপার ছিল, এবং এটার বাইরেও গণভোট আদেশ এই ট্রিক কি বিএনপি আগে বুঝতে পারেনি? বুঝতে পারেনি তা না, বোঝা গেছে, কারণ এই তো ব্যালট দেখা গেছে। এখন কেউ কেউ বলে বিএনপি তো হাতে ভোট দিতে বলেছে, জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। আমি তো বলি বিএনপি কি না ভোট দিতে বলতো তাহলে? কেন বলছি, গণভোটের ব্যালটে গতে 30টা বিষয় উল্লেখ করা আছে, কয়েকটা উল্লেখ করে বলছে এরকম 30টা বিষয় সবাই একমত হয়েছে। তো বিএনপি তো 30টা বিষয় একমত হয়েছে, আর কখতে আছে 3টা জিনিস, বিএনপি 3টা জিনিস একমত হয় নাই। তো বিএনপিকে হা ভোট দেবে না? আর বিএনপি তার জায়গা থেকে এটা মনে করেছে, এবং এটা মনে করা যৌক্তিক, যে আমি যেহেতু সবসময় বলে এসেছি এই জিনিসগুলো তো আমার নোট অফ ডিসেন্ট আছে, তাহলে আমি এটা না মানলেও সমস্যা নেই। এখন বিএনপি তাই বলছে, বিএনপি একদম নতুন কোনো কথা বলছে। কিন্তু এই ব্যাখ্যাটা আসলে তাহলে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে না। পৌঁছাচ্ছে। বিএনপির কি কমিউনিকেশন গ্যাপ হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে? পৌঁছায়নি আমরা কি নিশ্চিতভাবে জানি? আমরা কি সাধারণ মানুষ পর্যন্ত গেছি? আমাদের একটা প্রবণতা হচ্ছে, আমরা একটা শ্রেণীর মানুষ কি বলছেন, এই যে আপনার টক শো এখানে হয়, আপনি এখানে দেখেন যে কিছু মানুষ এভাবে বলছে, কিছু মানুষের সাথে আপনি ইন্টারাক্ট করতে গেলে দেখেন তারা মনে করছেন যে না এটা হলে ভালো হতো, আবার পাল্টাও আছে। তো আমরা যেভাবে জেনারেলাইজ করি, সেই জেনারেলাইজেশন আসলে আমার কাছে মনে হয় না যথেষ্ট। বিএনপি কি নির্বাচনের ক্যাম্পেইনে এই গণভোট এবং অন্য সব কিছু নিয়ে অনেক বেশি ক্যাম্পেইন করেছিল? যেটা দিতে হবে, যতটা জামাত এবং তার জোট করেছে, জামাত এনসিপি জোট অতটা করেছিল? করেনি তো। তো বিএনপি 2/3 মেজরিটি বিএনপিকে মানুষ দেয়নি? দিয়েছে। তার মানে আমি এটা বলতে চাইছি, সংস্কার প্রয়োজন অপ্রয়োজন ইজ ডিফারেন্ট ডিবেট, কিন্তু মানুষের এই নিয়ে অনেক মাথা ব্যথা আছে, এটা না হলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, এটাকে এভাবে ডিফাইন করা ঠিক না। ক্রাইসিস গ্রুপ যেটা বলেছে, আমি মনে করি বিরোধী দলেরও উচিত হবে সরকারের সাথে, সরকারি দলের সাথে আলোচনায় বসে বাস্তবতাটা বুঝতে হবে, এটা হলো সবচেয়ে। আচ্ছা, আর এমনিতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কি? মানে আমরা যে সংকটগুলো কথা বললাম, 3টি চ্যালেঞ্জের মধ্যে তো একটি আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশে যে মব কালচার চলছে, এই সব কিছু পড়ছে। বিএনপির এই বিষয়ে নিজেদের কর্মপরিকল্পনা কি, এগুলো কিভাবে ম্যানেজ করবে? এটা ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত বলা হয়তো ঠিক হচ্ছে না, আমি সরকারের একটা দায়িত্বে আছি। এই সরকার দায়িত্বে আসার পরও কয়েকটা মবের ঘটনা ঘটেছে, কিন্তু একটা তো খুবই মর্মান্তিক, একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এর দায় সরকারের, আমি মনে করি সরকার ইন এ সেন্স, সরকার যেহেতু এই জিনিসগুলো ঠেকানোর দায়িত্বে আছে, সরকারের এগুলো ঠেকাতে পারা উচিত ছিল, এবং এই ব্যর্থতা সরকারের ঠিক হয়নি। কিন্তু একই সাথে আমি বলতে চাই, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ঘটনাটা ঘটেছে, মবকে একেবারে ছেড়ে দেওয়া হয়েছে, ফলে আমরা বলি না জিন বোতল থেকে বেরিয়ে গেছে। সো এই জিনকে ঢোকানো উইল টেক সাম টাইম। আমি আশা করি, এটা কিন্তু ফ্যাক্ট, মবের ঘটনা আর আগের মতো এতটা ঘটছে না। মব বা আমাদের আরেক ঘটনা ঘটে, এটাকে আমি আসলে মবও বলতে প্রস্তুত না, এক ধরনের পরিকল্পিতভাবে যেটা ঘটনা হয় এটাকে মব বলা যায় না। এই প্রবণতা কিন্তু আগের চেয়ে অনেক কমেছে, কিন্তু আমি মনে করি একটাও হতে পারে না, হওয়া উচিত না। আমি বিশ্বাস করি সরকার খুব দ্রুতই। আরো একবার ওই পুরনো প্রশ্নটাতে ফেরত যাই, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে, সরকার এই বিষয়ে কি ভাবছে? এখন পর্যন্ত নিষিদ্ধের ব্যাপারে যে সিদ্ধান্তটা আছে, যেহেতু সন্ত্রাস দমন আইন যে 2009, যেটা সংশোধনীর মাধ্যমে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছিল, সেটা যেহেতু সরকার বাতিল করেন, এটাকে আইনে পরিণত করেছে। সো টেকনিক্যালি আওয়ামী লীগ এখনও তার কর্মসূচি নিষিদ্ধ, মানে আমরা অনেকে ভুল করে বলে ফেলি যে সরকার তো এক্সিকিউটিভ ডিসিশনে এটা করে ফেলেছে। ইন্টারিমের সময় এটা হয়েছিল, এক্সিকিউটিভ ডিসিশনে কর্মসূচি নিষিদ্ধ হয়েছিল। আমি যেটা চাইবো, আমরা তখনও যেটা বলেছি, আমার অবস্থান একই, যে আওয়ামী লীগের তো বিচার করবো আমরা, আইসিটিতে তার বিচার হবে, সে দল হিসেবে মানবতা বিরোধী অপরাধে জড়িত হয়েছিল কিনা, সেই বিচারটা খুব দ্রুত শুরু করা উচিত হবে, এবং সেই প্রসেসটা চলার পরে ডিসাইডেড হবে যে আওয়ামী লীগ আসলে কি হবে। বিচারে যাওয়া মানে এটা বোঝায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবেই। আমি যখন বিচারে যাচ্ছি, আমি এক্সপেক্ট করব কেউ যে আমি আমার কেস অ্যাস্টাবলিশ করার, তারাও কেস অ্যাস্টাবলিশ করার চেষ্টা করবেন। হতে পারে কোর্ট মনে করলেন যে না, আওয়ামী লীগ
দল হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেনি, ফলে তাদেরকে তারা ছাড় দিয়ে দিতে পারেন, তখন আওয়ামী লীগ তার কর্মসূচিতে ফেরত আসবে। আর উল্টোও হতে পারে, অপরাধী মনে হতে পারে, প্রমাণিত হতে পারে, তারপর তার শাস্তি হতে পারে। সো আমরা কোর্টের ক্ষেত্রে এটাকে চলে যাওয়াটাকে বেটার মনে করি। জি, পরিষ্কার। আপনি বলছিলেন এই সরকার ক্ষমতায় আসার পর 1-2টা মব হয়েছে, সেই মবের দায়িত্ব সরকারের কাঁধে পড়ে। একটু মনে করিয়ে দিতে চাই, 24-এর পর 5 আগস্টের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হলো, তারপরে বিপুল পরিমাণ লুট হওয়া অস্ত্র, গোলাবারুদের বড় একটি অংশ অপরাধী এবং উগ্রবাদীদের হাতে। অসংখ্য অপরাধী ছাড়াও পড়েছে, তাদের মধ্যে আবার অনেক জঙ্গির তালিকাও আছে। এই বিষয়গুলো নিয়ে সরকার এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিল? এখনো কি জঙ্গিদের হাতে সেই অস্ত্র আছে কিনা, সেটা দেশের জন্য কতখানি ক্ষতি, বা এই যে মব কালচারের মধ্যে যাচ্ছে সেই সকল অস্ত্র যে ব্যবহৃত হচ্ছে না তারই কি নিশ্চয়তা? এখন পর্যন্ত আমরা সেই ধরনের অস্ত্র, মানে থানা থেকে বড় অস্ত্র লুট হয়েছে, আমরা এখন পর্যন্ত অন্তত দেখিনি সেগুলো ব্যবহৃত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ও কিন্তু বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওটা যে আমার সব হয়ে গেছে তাও না, রয়ে গেছে। এই জিনিসগুলো আসলে খুবই কন্টিনিউয়াস প্রসেস, এটা একদম কন্টিনিউয়াসলি চলছে। আপনি যদি খেয়াল করেন, খুব বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড, মানে এইসব অস্ত্র ব্যবহার করে, আমি বলছি না যে দেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে না, কিন্তু এই যে থানা থেকে লুট করা যে ধরনের অস্ত্র, সেই অস্ত্রগুলো ব্যবহার করে যে অনেক বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, ব্যাপারটা সেই রকমও না। কিন্তু এগুলো উদ্ধার করার ব্যাপারে কি নিশ্চয়ই ইটস অ্যান অনগোয়িং প্রসেস, এটা চলবে, এটা চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজই এটা। আর আমাদের সেই পুরনো একটা কথা একটু বলে দেব, ভালো, এটা বলে নেওয়া উচিত। পুলিশ বাহিনী এখন পর্যন্ত যতটা তার আগের সে কনফিডেন্স এবং সব দক্ষতায় ফিরে এসছে, সেটা ঠিক পুরোপুরি যতটা ডিজায়ার্ড লেভেল যতটুকু এসছে সেই লেভেলে এখনও তো আসেনি। সুতরাং এই কাজগুলো চলবে, আমরা এর মধ্যেই শক্তি অর্জন করব এবং কাজ চলতে থাকবে। আর একটু সময় হয়তো লাগবে, কিন্তু এটা হয়ে যাবে। জি, আরও একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, আরও একটা বিরতির পর ফিরছি আলোচনায়, থাকুন সঙ্গেই। বিরতির পর আরও একবার আমন্ত্রণ। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, আমাদের অতিথি আজকে জাহিদুর রহমান। আমরা আলাপ করছিলাম তার সঙ্গে। জাহিদুর রহমান, আপনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অন্তর্বর্তী সরকারের আমলে যেটা হয়েছে সেটা আসলে সরকারের বাতিলের কোনো সিদ্ধান্ত নেই। একটু বলবেন যে এই চুক্তি বাতিল এখন আমরা কেন করতে পারছি না? অর্থাৎ আমরা কোত্থেকে ডিম কিনবো, চাল কিনবো, বা আমাদের ক্রয়পণ্য কোথা থেকে কিনবো, এটি অন্য আরেকটি দেশের সিদ্ধান্ত নিয়ে দিবে, আবার তাদের কাছ থেকেই কিনতে হবে। যেই আইন বাংলাদেশের স্বার্থের সাথে সমন্বয় আছে কিনা সেটা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে বা সাংঘর্ষিক, সেই আইন কেন বাতিল করা যাবে না? মানে বাতিল করা যাবে না ব্যাপারটা কোনোভাবেই এরকম না, কিন্তু এটা একটা চুক্তি। একটা চুক্তি কিন্তু একটা লিগ্যাল ডকুমেন্ট, যেটা একটা রাষ্ট্রকে, একটা সরকারকে মেনে চলতে হয়। জি। ফলে ওই চুক্তিটা যখন হয়েছে, এটা এই সরকার না হয়ে অন্য সরকারও যদি আসতো, সেই চুক্তি মানি না, বাতিল করে দিচ্ছি, ব্যাপারটা এভাবে এত সহজে হয়ে যেতে পারতো না। একটু পেছনে যাই, এটা একটা প্রেক্ষাপট আছে এই চুক্তির। মানে আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই আলাপটা আমরা করেছি যে আমরা আমাদের ফরেন কারেন্সি আর্নিংয়ের জন্য যা এক্সপোর্ট করি, আমরা সব ডিম একই ঝুড়িতে রেখেছি। খেয়াল করুন, আমরা যতটুকু আমরা এই এক্সপোর্ট থেকে বেনিফিটেড হয়েছি সবই একটা রেডিমেড গার্মেন্ট থেকে, আর কোথাও কিছু ছিল না। এখন সমস্যা যেটা দাঁড়ালো, ট্রাম্প এসে যখন তার রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করা শুরু করলেন, আমাদের উপরে যে ট্যারিফ দেওয়া শুরু হলো, সেটা নিয়ে আমরা সংকটে পড়লাম। আমাদের উপর চাপ তৈরি করা হলো, এবং আমাদের যদি সেই গার্মেন্টের উপরে ট্যারিফ বসিয়ে দেওয়া হতো, সেটার বিরাট ইম্প্যাক্ট ইনস্ট্যান্টলি পড়ে যেত। আমাদের একটা বড় অঙ্কের রপ্তানি সেখানে হয়। সেই প্রেক্ষাপটেই আসলে এই ধরনের একটা চুক্তির পথে যেতে হয়েছে। আর আপনি যেভাবে বলছেন যে এগুলো এতটা সিম্পল না যে সব ওখান থেকেই কিনতে হবে, না, কথাগুলো এরকম না। এগুলো নিয়ে তাদের কতগুলো শর্ত আছে, যেগুলো শর্ত শিথিল করা আছে, কথাটা এই রকম। সেই ক্ষেত্রে সেই ইম্পোর্ট হলে আমাদের এই শিল্প ক্ষতিগ্রস্ত হতেও পারে, ব্যাপারগুলো এইরকম যে আমাকে এখন ওখান থেকে ডিম কিনতেই হবে, এরকম না। আমার একটা অঙ্ক আছে, এই অঙ্কটার ঘাটতি কমাতে হবে। বেশ কিছু ক্ষেত্রে আমরা যদি কিনি, আমাদের খুব বেশি লসও হবে না, কারণ মোটামুটি কম্পিটিটিভ দামে আমরা পাবো, আবার কিছু ছাড়েরও ব্যাপার আছে। ফলে এই চুক্তির পর্যালোচনা বা আমাদের সমাজে আলোচনা হোক। এর মধ্যে আরেকটা ইস্যু আছে, সেটা হলো এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আমেরিকাতেও কথা আছে। কিন্তু আমাদের পোল্ট্রি শিল্প, আমাদের কৃষিখাত, সেগুলো কি একটা হুমকির মুখে পড়বে না? ডিপেন্ড করবে আমরা আসলে কি করতে যাচ্ছি সেটার উপরে। মানে এই অপশনগুলো আছে, কিন্তু আমরা কি সবাই ইচ্ছে মতো এগুলো ইম্পোর্ট করতে থাকবে, সেটা চলতে থাকবে? উত্তর হচ্ছে সেটা চলতে থাকবে না। ঝুঁকি আছে, আমি ঝুঁকি নেই তা বলছি না, সেই ঝুঁকি থাকতেই পারে, কিন্তু ব্যাপারটা এইরকম না যে আমাকে বাধ্য হব আমি ওখান থেকে কিনতে। আমি তো আমার এই ঘাটতি অন্যান্য জিনিস কিনে কমাতে পারি। আমরা তো
এমন কিছু কিনছি যেটা আমরা প্রডিউস করি না, এটা আমরা বাড়াচ্ছি। সেই কারণে আমার মনে হয় ঘাটতি ওই দিক থেকেই পূরণ করার সম্ভাবনা ছোট থাকবে। করে প্রশ্নের উত্তর নিব, একদম ছোট করে। আপনি যদি নিম্নবিত্ত নাগরিক হতেন, জি। বর্তমান যে বাজার দর, বাসা ভাড়া, আয়, এগুলোকে আপনি নীতিগতভাবে ন্যায্য বলতেন কিনা? ন্যায্য বলার কোনো কারণ নেই। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক চায় তার ন্যূনতম কতগুলো চাহিদা আছে সেগুলো মিটুক, এবং আমাদের যে মানুষরা আছেন ওনারা অনেক বেশি কিছু চায় বলে আমার মনে হয় না। কিন্তু সেই ন্যূনতমটা তো আসলে এখনকার উপার্জনে, বিশেষ করে আবারও বলছি, যাদের ফিক্সড ইনকাম গ্রুপ আছেন তারা সেটা মেটাতে পারছেন না। সুতরাং যে দামে এটা কিনতে হয়, এটাকে ন্যায্য মনে করার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। সেই সাথে আমাদের অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। দর্শক, নতুন বাংলাদেশ দেখছিলেন আপনারা। আরও আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা টেবিলে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।